এখানে হচ্ছে আমরা টু অর মোর নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যে অ্যাসোসিয়েশনটাকে আমরা এস্টিমেট করব। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করার জন্য আমরা ভ্যারিয়েবল গুলোর মধ্যে প্রথমে রিলেশনশিপটাকে এস্টিমেট করে নিই। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখো, আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে সেকশন এ। আচ্ছা দেখো, আজকে আমরা দেখব রিগ্রেশন অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। আমরা একদিন কি দেখেছিলাম মিডিয়ার সিলেবাসে, যে মিন, মিডিয়ান, মোড কিভাবে ক্যালকুলেট করে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করে, তারপর হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিভাবে করে, অর গ্রাফিক্যালি কিভাবে দেখে। তোমার কাছে যখন মোর দেন 2 ডেটা সেট থাকবে বা হচ্ছে মোর দেন 1 ডেটা সেট থাকবে, তখন তো আমি ইউনিভেরিয়েট তো করতে পারবো, প্লাস আমি বাইভেরিয়েট অ্যানালাইসিস আমি করতে পারবো। বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মধ্যে দুটো টুলস বলেছিলাম, একটা ছিল আমার কি কোরিলেশন অ্যানালাইসিস, এন্ড আরেকটা টুলস হচ্ছে আমার রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, এই রিগ্রেশন অ্যানালাইসিসটা কি দেখো, যেটা একটু আগে বলেছি, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। ঠিক আছে, যেটা হচ্ছে এস্টিমেট দ্য স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ অ্যামং টু অর মোর ভ্যারিয়েবলস। ঠিক আছে, এই একটা কাজ করে যে আমার স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপকে এস্টিমেট করে এন্ড প্রেডিক্ট দ্য ভ্যালু অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, আমার যে ভ্যারিয়েবল গুলো দেওয়া থাকবে সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে অবশ্যই কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে, কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি প্রেডিক্ট করার জন্য আমি রিগ্রেশন অ্যানালাইসিসটা করব। ঠিক আছে, এখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে যেই ভ্যারিয়েবলটা মানে তুমি বের করতে চাচ্ছ, তুমি ধরো তোমার টার্গেট ভ্যারিয়েবল যেটা, তুমি যে ভ্যারিয়েবলটাকে এস্টিমেট করতে চাচ্ছ বা হচ্ছে তুমি দেখতে চাচ্ছ, ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি যে স্টুডেন্টদের ক্লাস পারফরমেন্স তাদের পার ডে স্টাডি আওয়ারের সাথে রিলেটেড কিনা। ঠিক আছে, যে স্টুডেন্টদের সেকশন এ যে 50 স্টুডেন্ট আছে, এদের ক্লাস পারফরমেন্স বা হচ্ছে এদের সিজিপিএ, ফর এক্সাম্পল সিজিপিএ, তাদের স্টাডি আওয়ার বা হচ্ছে তারা কি কত সময় খেলাধুলা করে বা কি পরিমাণ সময় ওরা তারা ধরো হচ্ছে লাইব্রেরিতে আছে, কতটুকু সময় তারা হচ্ছে রিক্রিয়েশনে ইউজ করতেছে। তাহলে আমার এখানে টার্গেট ভ্যারিয়েবল কোনটা, আমি কি দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি, আমি ক্লাস পারফরমেন্স দেখতে চাচ্ছি বা তাদের সিজিপিএ দেখতে চাচ্ছি। তাহলে এই যে সিজিপিএ বলছি, ক্লাস পারফরমেন্স বলছি, এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তার মানে হচ্ছে যার ভ্যালুটা ইনফ্লুয়েন্সড হয় আদার্স ফ্যাক্টর দিয়ে, সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে যেই ভ্যারিয়েবল গুলো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করতেছে। ঠিক আছে, যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করতেছে, তার মানে কি, যেহেতু ইনফ্লুয়েন্স করতেছে তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি চেঞ্জ হয় তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হবে, রাইট? আমার কথা কি বোঝা যাচ্ছে সেকশন এ? ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করো, কারণ ক্লাস যেহেতু অনলাইনে হচ্ছে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তো সেখানে তোমরা যদি একটু রেসপন্স না করো আমি তো বুঝবো না। আর যেহেতু ফাইনাল হচ্ছে নেক্সট মান্থে, একদম ইন থেকে, আমাদের ক্লাস মানে নাম্বার অফ দ্য ক্লাস কিন্তু অনেক কমে যাচ্ছে, তাই না? আরো সিলেবাস আছে, তারপর আজকে আমরা কুইজ নিব, প্রেজেন্টেশন আছে। তোমরা একটু রেসপন্স করো, কারণ এগুলো আমি হয়তো রিপিট করার সময় পাবো না। ঠিক আছে, তাহলে কি বললাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমার কোন একটা সিনারিওতে বা যে ভ্যারিয়েবল গুলো দেওয়া থাকবে সেখানে দেখবো যে টার্গেট ভ্যারিয়েবল কোনটা বা কি এস্টিমেট করতে বলা হয়েছে, যেটার ভ্যালু এস্টিমেট করতে বলা হবে বা যেটা দেখতে বলবে, ক্যালকুলেট করতে বলবে বা হচ্ছে টার্গেট ভ্যারিয়েবল থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার রেসপন্স ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, যেই ভ্যারিয়েবল গুলো অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, তার নিজের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট বাট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করতেছে, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কিছু আরো কিছু নেম দেওয়া আছে। ফর এক্সাম্পল দেখো এখানে রেসপন্স ভ্যারিয়েবল বা হচ্ছে এক্সপ্লেইনড ভ্যারিয়েবল। ঠিক আছে, কোয়েশ্চেনে সামটাইমস দেখবা যে রেসপন্স ভ্যারিয়েবল কথা বলা দেওয়া আছে। রেসপন্স ভ্যারিয়েবলস মিন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিমিলারলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলতে দেখো এখানে কি দেওয়া আছে, প্রেডিক্টর অর এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল। এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল এটা যদি দেখো তাহলে কিছুই না,
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলে দেওয়া আছে, ঠিক আছে? যারা রিসার্চ পেপার পড়ো বা অন্য কোনো ম্যাটেরিয়ালস দেখো বা বই দেখো, দেখবা যে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল বা রেসপন্স ভ্যারিয়েবল দিয়ে লেখা আছে। কিছুই না, রেসপন্সটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল বা প্রেডিক্টর ভ্যারিয়েবল এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি করব? আচ্ছা, টাইপস অফ রিগ্রেশন এটা দেখো, বেসড অন নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল। তার মানে তোমার কাছে কয়টা ভ্যারিয়েবল দেওয়া আছে, নাম্বার অফ দ্য ভ্যারিয়েবলস আমি রিগ্রেশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা বলি সিম্পল রিগ্রেশন, আর একটা বলি মাল্টিপল রিগ্রেশন, ঠিক আছে? বেসড অন নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল। তোমার নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল যদি দুইটা থাকে তখন মিনিমাম দুইটা থাকতেই হবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যদি নাম্বার অফ দ্য ভ্যারিয়েবলস আমার দুটো থাকে সেক্ষেত্রে আমরা সেই রিগ্রেশন মডেল বলি সিম্পল রিগ্রেশন মডেল। আর যদি আমার নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল মোর দেন 2 হয়ে যায় তখন আমরা সেটাকে বলি মাল্টিপল রিগ্রেশন মডেল, ঠিক আছে? আরেকটা দেখো, বেসড অন নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের নেচারের উপর বেস করে তোমার যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে ওর নেচারটা কিরকম, ওর নেচারটা কি ও কোয়ালিটেটিভ, ও কি কোয়ান্টিটেটিভ, ও কি বাইনারি, এই যে নেচার বলতেছি ওর নেচারের উপর ডিপেন্ড করে আমি রিগ্রেশন মডেলকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি লিনিয়ার রিগ্রেশন মডেল, আর হলো লজিস্টিক রিগ্রেশন মডেল, ঠিক আছে? লিনিয়ার বা লিনিয়ার মিনস স্ট্রেট লাইন, ঠিক আছে? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা ফিট করব বা এস্টিমেটেড মডেলটা লিখবো, একটু পরে দেখবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে আমি করছি, টাইপসটা করছি বেসড অন নাম্বার অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের নেচারটা কিরকম, ওর ডেটাগুলোকে কোয়ালিটেটিভ ডেটা দেওয়া আছে, কোয়ান্টিটেটিভ দেওয়া আছে, নাকি হচ্ছে আমার বাইনারি দেওয়া আছে, ঠিক আছে? এটার উপর বেসিস করে আমি হচ্ছে রিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করতে। সেভারাল টাইপস আছে অ্যাকচুয়ালি, সেভারাল টাইপস। এখানে যেমন লিনিয়ার রিগ্রেশনের কথা বলেছি, লজিস্টিকের কথা বলেছি, অর্ডিনারি লজিস্টিক আছে, তারপর হচ্ছে মাল্টিনোমিয়াল মডেল আছে, এগুলো সবই হচ্ছে রিগ্রেশন মডেল। আচ্ছা, তোমরা মেশিন লার্নিং এর নাম শুনেছো? সেকশন এ यस मैम মেশিন লার্নিং, তোমরা এই কোর্সটা হচ্ছে কি করেছো, পেয়েছো এখন? না ম্যাম এখনো পাই নাই এখনো পাওনি? এটা মেবি পরের সেমিস্টারে বা হচ্ছে ফিফথ সিক্স সেমিস্টারে কি মেশিন লার্নিং পাবা। মেশিন লার্নিং যখন পড়তে যাবে তখন দেখবে এটা কিছুই না, এটা একটা রিগ্রেশন মডেল দিয়ে কাজ করতেছে। আমাদের প্রথম কাজটা হয় কি, আমরা ভ্যারিয়েবলসটা দেখি যে আমার ভ্যারিয়েবলস কোয়ালিটিভ অর কোয়ান্টিটেটিভ। যদি কোয়ালিটেটিভ হয়, মেশিন লার্নিং এর পার্ট হচ্ছে দুইটা, মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করি, একটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করি। যখন ভ্যারিয়েবলসটা দেখে যে ভ্যারিয়েবলসটা হচ্ছে আমার কোয়ালিটেটিভ দেওয়া আছে তখন আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। মেশিন লার্নিং এর দুইটা পার্ট বললাম, একটা বললাম ক্লাসিফিকেশন, একটা বললাম রিগ্রেশন। যখন ডেটাটা আমার ভ্যারিয়েবলটা কোয়ালিটিভ হয় তখন আমি জাস্ট ক্লাসিফিকেশন করি, এন্ড এর যদি কোয়ান্টিটেটিভ হয়, কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস নেচার হয়, তখন হচ্ছে আমি রিগ্রেশন অ্যানালাইসিস জাম্প করি, ঠিক আছে? এই রিগ্রেশনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা পরবর্তী কোর্সগুলোতে যখন পরের সেমিস্টারে যাবা বা ফাইনাল সেমিস্টারের দিকে যাবা তখন দেখবা যে তুমি এই জিনিসগুলো তুমি রিলেট করতে পারতেছো। বুঝে গেছে? আচ্ছা, এর পরে দেখো এখানে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস, এখানে একটা লিখেছি আমি যে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিসটা কি বা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি, ঠিক আছে? সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল এটা মানে হচ্ছে কি বললাম একটু আগে, সিম্পল রিগ্রেশন হচ্ছে কি আমার মিনিমাম দুটো ভ্যারিয়েবল থাকতে হবে, রাইট? একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এই জন্য আমি সিম্পল লিখেছি অ্যান্ড লিনিয়ার ফর স্ট্রেট লাইন। আমি একটা মডেল, এটা একটা স্ট্রেট লাইনের একটা মডেল আমি এস্টিমেট করব, এই জন্য এই মডেলটার নাম হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি যদি জানতে চাওয়া হয় তাহলে লিখবো রিগ্রেশন মডেল দ্যাট কনসিস্ট অফ টু ভ্যারিয়েবলস। তার মানে একটা ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড অ্যানাদার ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ কল্ড সিম্পল রিগ্রেশন মডেল, ঠিক আছে? এন্ড দুটো ভ্যারিয়েবলকে অবশ্যই কোয়ান্টিটেটিভ হতে হবে, কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হতে হবে, কারণ তোমার যদি ওয়াই ভ্যারিয়েবল ফর এক্সাম্পল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে কন্টিনিউয়াস না, সেটা হচ্ছে ডিসক্রিট দেওয়া আছে বা কাউন্ট ডেটা দেওয়া আছে, তখন কিন্তু আমরা অন্য একটা মডেল করি, লগ লিনিয়ার মডেল বলে বা পয়সন মডেল বলে, ওইটা করি, ঠিক আছে? এখানে যদি কোয়ান্টিটেটিভ হতে হবে আর কন্টিনিউয়াস হতে হবে, ডেটার ভ্যারিয়েবল গুলো অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, তখনই তুমি হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারবে।
ঠিক আছে? যদি ইয়ে হয়, কাউন্ট এটা হয়, তখন আমরা কি করি, আমরা হচ্ছে এটা পরে পাবে, এটা এই চ্যাপ্টার আপাতত নেই, একটু বলে রাখি, জেনে রাখো। সেটা হচ্ছে যে নেচার, আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর নেচারটা যদি হচ্ছে আমার কাউন্ট এটা হয়, হ্যাঁ, কাউন্ট বা ডিসক্রিট হয়, তখন হচ্ছে আমরা কি করি, আমরা লগ লিনিয়ার মডেল করি। আর কন্টিনিউয়াস হলে, তোমার রিগ্রেশন অ্যানালিসিস করতে হলে তোমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট তোমার ভ্যারিয়েবল গুলোকে কোয়ান্টিটেটিভ এন্ড কন্টিনিউয়াস নেচার হতে হবে। বোঝা যাচ্ছে? বাইনারি যদি হয় তাহলে তুমি রিগ্রেশন মডেল করতে পারো, তখন তোমাকে লজিস্টিকে চলে যেতে হবে। ঠিক আছে? এখন যেহেতু আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল করতেছি, তার মানে আমার দুইটা ভ্যারিয়েবল অবশ্যই কোয়ান্টিটেটিভ হবে, কোয়ান্টিটেটিভ প্লাস কন্টিনিউয়াস হতে হবে। বোঝা গেছে? এখানে দেখো, এখানে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল লিখেছি। এই ইকুয়েশনটা সবাই দেখতে পাচ্ছ? সেকশন এ এখানে দেখো, এই জেনারেল ফর্মটা যখন লিখবে, যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল কি যদি জানতে চাওয়া হয়, তাহলে ডেফিনিশনের সাথে অবশ্যই এই মডেলটা লিখবে আর কিছু নোটেশন লিখবে। নোটেশন গুলো কি আমি একটু বলছি, দেখো। নোটেশন হচ্ছে এখানে যে অ্যারো সাইন দিয়ে লিখেছি, এগুলো হচ্ছে নোটেশন। চাইলে অ্যারো দিয়েও লিখতে পারো, বা হচ্ছে আলাদা করে নিচে ওয়ার দিয়ে কমা দিয়ে লিখতে পারো, যে ওয়াই আইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে দেখো বিটা নট, বিটা নট হচ্ছে আমার ইন্টারসেপ্ট টার্ম। ঠিক আছে? এন্ড বিটা 1 এক্স আই, এখানে দেখো বিটা 1 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার স্লোপ কোএফিসিয়েন্ট। এক্স আইটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এন্ড লাস্টে দেখো এপসাইলন আই দিয়ে একটা টার্ম লিখেছি, এটা হচ্ছে আমার র্যান্ডম ইরোর কম্পোনেন্ট, বা সিম্পলি ইরোর টার্মও বলতে পারো, বা কিছু বইয়ে দেখবে ডিস্টারবেন্স টার্ম, এই ওয়ার্ড গুলো দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি ইরোর। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো, এই ইকুয়েশনের সাথে y ইকুয়াল টু mx প্লাস c বা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, তার সাথে কোনো সিমিলারিটিস পাচ্ছ? সেকশন এ, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল? তোমরা এইচএসসি তে করে এসেছো, বা ম্যাথমেটিক্স এর কোন দেখার কথা, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল? আমার y ইকুয়াল টু mx প্লাস c y is ছিল equal না? to mx plus c. এক্স্যাক্টলি, ওই স্ট্রেট লাইনের সাথে এই যে ইকুয়েশনটা লিখেছি, হ্যাঁ, লিনিয়ার একটা মডেল আমি লিখেছি, আমি এর নাম দিয়েছি সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। ওই মডেলের সাথে এই মডেলের কোন সিমিলারিটিস আছে? জি ম্যাম। একটা সিমিলারিটিস আছে না? দেখো, স্লোপ কোএফিসিয়েন্ট লিখেছি আমি mx প্লাস c, সেটা ছিল কনস্ট্যান্ট ছিল, তাই না? তাহলে আমি এই যে সিম্পল মডেলটা লিখেছি, এই মডেল থেকে আমি একটা স্ট্রেট লাইন একটা ইকুয়েশন এস্টিমেট করবো। এই জন্য এই মডেলটার নাম হয়েছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে? এখানে যে বিটা গুলো আছে, বিটা নট, বিটা 1, এগুলো হচ্ছে আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট এখানে দুটো আছে, দুটো দেওয়া আছে, কিন্তু নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল যদি আরো বেশি থাকতো, ফর এক্সাম্পল ধরো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো বা তিনটা আছে, তাহলে প্রত্যেকটার সাথে আমার আরেকটা করে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অ্যাড হতো। ঠিক আছে? এখানে যেহেতু আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল করছি, তার মানে আমার নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল হচ্ছে দুটো। ঠিক আছে? নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল হচ্ছে দুটো। এখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট দেখো, রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমার দুটো আছে, বিটা নট এন্ড বিটা 1। তার মধ্যে যে ইন্টারসেপ্ট টার্ম, এটার সাথে কিন্তু আমার কোনো এক্স এর টার্ম নেই। এটা একটু একটু টেকনিক্যালি মনে রাখবে, যে ইন্টারসেপ্ট টার্ম, ওর সাথে কোনো আমার এক্স ভ্যারিয়েবল নেই, বাট স্লোপ কোএফিসিয়েন্টের সাথে একটা এক্স ভ্যারিয়েবল আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম অফ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে? এখন এই ইকুয়েশনটাকে আমরা এস্টিমেট করব। তার আগে একটু বলে নিই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল কেমন হবে। মাল্টিপলটাও দেখো, এখানে নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল, নাম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখো তো মোর দেন 1 আছে না? সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল দেখো, এখানে নাম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা। বাট মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে দেখো, আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা এন্ড নাম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি মোর দেন 1 না? যখন নাম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মোর দেন 1 থাকবে, তখন সেটাকে আমরা বলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে দেখো, প্রত্যেকটা এক্স ভ্যারিয়েবলের সাথে একটা করে বিটা আছে, বিটা নট ইন্টারসেপ্ট টার্ম অবশ্যই থাকবে, প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস বিটা 3 x3 আপ টু আই পর্যন্ত তোমার যতটা ভ্যারিয়েবল দেওয়া থাকবে, প্লাস এপসিলন আই, তার মানে একটা ইরোর টার্ম থাকবে। ঠিক আছে? এখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল কখন করি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কখন করি, এটা একটু এখানে শোনো। সেটা হচ্ছে সিম্পল, ধরো তোমার কাছে একটা এক্স ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা ওয়াই ভ্যারিয়েবল দেওয়া আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ধরো আমি তোমাদের ক্লাসে ইনকামের সাথে এক্সপেন্ডিচার, প্রত্যেকটা স্টুডেন্টের ইনকাম এক্সপেন্ডিচারটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল কয়টা আছে আমার এখানে? দুটো আছে, তাই না?
যে ওদের এক্সপেন্ডিচারটাকে ওদের ইনকামের উপর ডিপেন্ড করে কি করে না, এটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি। তাহলে আমার হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইনকামটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এখন দেখো আমি ধরো চাচ্ছি কি যে কারো তোমাদের ক্লাসের স্টুডেন্টদের মানে ধরো ক্লাস পারফরমেন্স বা সিজিপি আমি দেখতে যাচ্ছি আসলে কিসের উপর ডিপেন্ড করে। এইটার জন্য আমি যদি কি কি নিব, আমি ধরো তোমাদের পার ডে স্টাডি আওয়ার নিলাম, তোমাদের এইজ নিলাম, তোমরা এর আগের সেমিস্টারে কত ক্রেডিট নিয়েছো এটা নিলাম, বা হচ্ছে আগের সেমিস্টারের সিজিপি কেমন ছিল, তাহলে নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল কি এখন বাড়তেছে না? আমি ক্লাস পারফরমেন্স মেজার করার জন্য আমি কি কি নিচ্ছি, তোমাদের এইজ নিচ্ছি, তোমাদের এক্সপেরিয়েন্স নিচ্ছি, তোমাদের প্রিভিয়াস ইয়ার তোমাদের প্রিভিয়াস সেমিস্টার সিজিপিএ নিচ্ছি, তোমাদের স্টাডি আওয়ার নিচ্ছি। তাহলে এখানে কি আমার ভ্যারিয়েবলস কি বাড়তেছে না, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর নাম্বারটা? আমার কথা কি বুঝতে পারছে? তখন যখন দেখবে যে আমার নাম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মোর দ্যান 1 হয়ে যাচ্ছে, তখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল করব। বাট তুমি যদি দেখো তোমার কাছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল করব। বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে দেখো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের কিছু অ্যাজাম্পশন আছে। হ্যাঁ, এটা একটু দেখতে পারো। অ্যাজাম্পশন গুলোকে একটু বলি। আমরা যে ইরোড টার্মটা দেখেছি, সেই ইরোড টার্মের ভ্যারিয়েন্স অলওয়েজ কনস্ট্যান্ট হয়। এই অ্যাসাম্পশনটাকে আমরা বলি হোমোসিডাস্টিসিটি বা হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স। তার মানে আমার ইরোরের ভ্যারিয়েন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। অবজারভেশন মিন্স আমার যে এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল গুলো থাকবে এরা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, তারা নিজেদের মধ্যেও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে x1 and x2 এদের মধ্যে যদি আমি কোরিলেশন বা কোভ্যারিয়েন্স আমি ক্যালকুলেট করি, এটা অলওয়েজ 0 হবে। তার মানে এখানে দেখো there is no hidden relationship among observation। তার মানে তাদের মধ্যে কোনো, ফর এক্সাম্পল তোমার স্টাডি আওয়ারের সাথে আমি যদি ওখানে কি কি ভ্যারিয়েবলস নিয়েছি, যে ক্লাস পারফরমেন্স দেখতে চাচ্ছি তার জন্য আমি স্টাডি আওয়ার নিয়েছি, আমি হচ্ছে তোমাদের এইজ নিয়েছি, তাহলে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? আমার এইজ এন্ড স্টাডি আওয়ার, তাই না? তার মানে হচ্ছে এইজ এন্ড স্টাডি আওয়ার সিজিপিএ কে ইনফ্লুয়েন্স করবে, বাট এইজ এন্ড স্টাডি আওয়ার নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে এই দুটোর মধ্যে কোনো হিডেন রিলেশনশিপ থাকা যাবে। ঠিক আছে, এটা হলো একটা অ্যাজাম্পশন। থার্ড নাম্বার আছে নর্মালিটি। নর্মালিটি হচ্ছে তোমার যে ডেটা দেওয়া থাকবে, তোমার যে অবজারভেশন ডেটা দেওয়া থাকবে, এটা অলওয়েজ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা কি মনে আছে? আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন করেছিলাম আমাদের একটা কার্ভ আসছিল, নর্মাল কার্ভ, সিমেট্রিক কার্ভ, ওটাকে মনে আছে? তার মানে ডেটা ডিস্ট্রিবিউশনটা হবে আমার নর্মাল বা বেল কার্ভ হবে। ঠিক আছে, and lastly হচ্ছে দেখো the relationship between the independent and dependent variable is linear. Linear means আমি যখন একটা রিগ্রেশন লাইন ফিট করব বা এস্টিমেট করব তখন সেটা আমার স্ট্রেট লাইন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটা একটু দেখতে পারো স্টোরির জন্য। এখন আসি আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্টটা আমরা কিভাবে এস্টিমেট করব বা রিগ্রেশন লাইনটা আমি কিভাবে ফিট করব বা ফিটেড মডেলটা আসলে করতে। হ্যাঁ বলো। অ্যাজাম্পশনের প্রথমটা একটু আরেকবার বলবেন? হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স, এটা হচ্ছে যে আমার এই দেখো মডেলে যে একটা ইরোড টার্ম ছিল না লাস্টে, এই যে ইরোড টার্মটা, এই ইরোড টার্মের ভ্যারিয়েন্স, তুমি যখন ইরোডের ভ্যারিয়েন্স বের করবে ভ্যারিয়েন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে তুমি যতগুলো মডেল ফিট করো, মানে একটা ডেটা সেটের জন্য তুমি যে মডেলটাকে ফিট করবে সেই মডেলে তোমার ইরোডের ভ্যারিয়েন্স অলওয়েজ কনস্ট্যান্ট হবে, ভ্যারিয়েন্স কখনো চেঞ্জ হবে না। এটাকে আমরা বলি হোমোসিডাস্টিসিটি বা হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে, the size of the error in our prediction does not change significantly across the value of the independent variable. তার মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যদি ভ্যালুগুলো চেঞ্জও করে দাও, তুমি ধরো একবার মডেলে যে তোমার এক্স এর ডেটা দেওয়া আছে বারবার চেঞ্জ করতেছো, যতবারই চেঞ্জ করো না কেন ইরোরের ভ্যারিয়েন্স অলওয়েজ সেম থাকবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন। আমরা যখন রিগ্রেশন মডেলটাকে ফিট করবো সেই ফিটেড মডেলগুলো অবশ্যই এই অ্যাজাম্পশন গুলো ফলো করবে। বুঝে গেছে? আচ্ছা, এখন দেখো এখানে এস্টিমেশন অফ সিম্পল রিগ্রেশন কোএফিশিয়েন্ট আর ইন্টারপ্রিটেশন আমি লিখেছি। এখন আমার কাজ হচ্ছে আমি সিম্পল, তুমি জেনারেল ফর্ম অফ রিগ্রেশন মডেল তুমি জানো, জেনারেল ফর্ম
বাট আমরা রিগ্রেশনটা কেন করতেছি, যে আমি একটা স্ট্যাটিস্টিক্স রিলেশনশিপ এস্টিমেট করবো, তাই না? তার মানে জেনারেল ফর্মটাকে ইউজ করে, জেনারেল ফর্মটা কাজে লাগিয়ে আমি হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপটা বা রিগ্রেশন মডেলটা আমি ফিট করব। তাহলে ফিটেড লাইনটা কি? ফিটেড লাইনটা হচ্ছে ওয়াই আই হ্যাট ইকুয়াল টু বিটা নট হ্যাট প্লাস বিটা ওয়ান হ্যাট এক্স আই। ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ থেকে আসছে, এখানে এক্সপেক্টেড ভ্যালু নিয়ে কাজটা করা হয়। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি একটা কনসেপ্ট থেকে একটা ম্যাথমেটিক্যাল থিওরি প্রুফ করে এই yi hat equal to beta naught hat plus beta 1 hat xi এই ফর্মে এই ফাংশনে আসা হয়েছে। এখন দেখো এই যে বক্স করা yi hat equal to beta naught hat plus beta 1 hat xi এই ইকুয়েশনের সাথে আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের কোনো সিমিলারিটি আছে? দেখো তো। আমি হ্যাট দিয়েছি কেন? যেটা আমার এস্টিমেটেড মডেল বা এস্টিমেটেড রিগ্রেশন লাইন, এই জন্য আমি হ্যাট দিয়ে ডিনোট করেছি। এইখানে দেখো এই মডেলে কি আছে, বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স আই প্লাস এপসিলন আই আছে, তাই না? কিন্তু এই মডেলে দেখো তো এস্টিমেটেড লাইনে, এস্টিমেটেড রিগ্রেশন লাইনে কি কোনো ইরর টার্ম আছে? এপসিলন আই আছে? নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এই জিনিসটাকে তোমরা সিম্পলি এইভাবে মনে রাখতে পারো যে যখন আমাকে এস্টিমেটেড লাইনটা লিখতে বলবে, হ্যাঁ, যে আমার রিগ্রেশন লাইনটা কি লিখো বা এস্টিমেটেড রিগ্রেশন মডেলটাকে সেটা লিখো, জাস্ট সিম্পলি জেনারেল ফর্ম অফ যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল সেটাই হবে, হ্যাড দিয়ে লিখবে, কিন্তু ইরর টার্মটা বাদ দিয়ে লিখবে, কারণ তুমি তো এস্টিমেট করে ফেলছো, এখন তোমার কাছে কোনো ইরর টার্ম থাকার কথা, ইরর টার্ম থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এখন দেখো এই বিটা নট এন্ড বিটা ওয়ান এই দুটো ভ্যালু যদি তুমি জানো, তাহলে কি এই মডেলটা কি এরপর কমপ্লিট হবে না? কারণ এক্স এন্ড ওয়াই ডেটা তোমার কাছে দিয়ে দেওয়া থাকবে, রাইট? তোমার কাছে কিছু টু সেট অফ ভ্যারিয়েবলস, টু সেট অফ ডেটা কিন্তু দেওয়া থাকবে, তাই না? এক্স এন্ড ওয়াই যে দুটো ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল ডেটাগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। আর তোমার কাজ হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তার মানে বিটা নট এন্ড বিটা ওয়ান, এইটাকে ক্যালকুলেট করা। যদি ক্যালকুলেট করে তুমি যদি এই ইকুয়েশনে বসাও, তাহলে কি এই ইকুয়েশনটা আমার কমপ্লিট হবে না? আমি এখন দেখবো বিটা নট এন্ড বিটা ওয়ানটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে দেখো দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তার মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বিটা ওয়ান এন্ড বিটা নটের দুটো ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, এই ফর্মুলা দুটো সেম, কিছু থিওরিটিক্যাল মানে কিছু থিওরি থেকে প্রুফ করে তারপর এই দুটা জেনারেল ফর্মে আসছে। ঠিক আছে, আমি একটু মানে একটু বলি, সেটা হচ্ছে কিভাবে আসছে। আমরা জেনারেল ফর্মটা লিখেছিলাম না একদম ফার্স্টে, এই যে এটা y equal to beta naught plus beta 1 xi plus epsilon i, এই মডেলটাকে, এই মডেলে ইরর টার্মকে এক সাইডে রেখে বাকি সব কম্পোনেন্ট যদি আমি আরেক সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি থাকবে? yi minus beta 1 minus beta 1 xi থাকবে না? তাহলে আমি এই দুই পাশে হচ্ছে আমি স্কোয়ার করব, এপসিলন স্কোয়ার করব, আর ওই পাশে স্কোয়ার করব, করার পর দুই পাশে আমি সামেশন নিই। সামেশন নেওয়ার পরে এই যে সাম স্কোয়ার অফ ইরর, সাম স্কোয়ার অফ ইররটা থাকতেছে এক পাশে, এইটাকে আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার জন্য আমরা কি করি বলো তো? ইন্টিগ্রেশন করি নাকি ডেরিভেশন করি? আমরা ডেরিভেশন করি, এক্স্যাক্টলি। আমরা হচ্ছে তখন ইরর সাম অফ স্কোয়ারটাকে আমরা ডেরিভেটিভ করব। আমরা ইররটাকে, কারণ আমাদের কাজ হচ্ছে কি, আমরা টার্গেট হচ্ছে আমরা ইররটাকে মিনিমাইজ করব, যতটা কম করা যায়। যেহেতু আমি কম করতে চাচ্ছি, তার মানে কোনো ডেরিভেশন নিতে হবে। তাহলে সাম স্কোয়ার অফ ইররটাকে আমি ফার্স্ট ডেরিভেটিভ নেব উইথ রেসপেক্ট টু বিটা নট একবার, এন্ড সাম স্কোয়ার অফ ইরর এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ নিব উইথ রেসপেক্ট টু বিটা ওয়ান একবার। ঠিক আছে, তারপর দুটো ইকুয়েশন যদি আমি জিরো দিয়ে আমি সমাধান করি, তাহলে হচ্ছে আমার এই বিটা ওয়ান এন্ড বিটা নট হ্যাট এই দুটা ফর্মুলা এসে দাঁড়ায়। ঠিক আছে, এই ম্যাথমেটিক্যাল প্রুফটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি স্লাইড এটা রাখিনি। তোমাদের যদি কারো কনফিউশন হয় যে এই দুটো ফর্মুলা কই থেকে আসছে, কিভাবে আসছে, কেন আমি এটা ইকুয়াল টু এটা লিখবো, তোমরা চাইলে হচ্ছে বইটা দেখতে পারো। ঠিক আছে, বইয়ে হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস চ্যাপ্টারটা আছে, ওখানে দেখতে পারো যে এই থিওরিটিক্যাল প্রুফগুলো আসলে কিভাবে আসছে, কই থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা, বিটা 1 hat equal to summation of xi minus x bar yi minus y1 divided by summation of xi minus x bar whole square। ঠিক আছে, তার মানে হচ্ছে সাম অফ
x and y divided by sum square of x. ঠিক আছে, এটা হচ্ছে আমার স্লোপ কোএফিসিয়েন্ট এন্ড ইন্টারসেপ্ট টার্মটা কিভাবে বের করব, বিটা নট হ্যাট ইকুয়াল টু y বার মাইনাস বিটা 1 হ্যাট x বার। ঠিক আছে, এখন ফর্মুলা দিয়ে তুমি দুটো ভ্যালু বের করতে পারবা, তাই না? বিটা 1 এর একটা ভ্যালু পাবা, বিটা নট এর একটা ভ্যালু পাবা। তোমাকে একটা কোশ্চেন মানে বলা হতে পারে যে এই যে তুমি রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করেছো, এটার ইন্টারপ্রিটেশন লিখো। ইন্টারপ্রিটেশন মিন্স আমার এই বিটা নট বা বিটা 1 যে ভ্যালুটা পেয়েছো এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে, এটা মানেটা কি। ঠিক আছে, এটাকে ভার্বালি লেখা। তাহলে যদি বিটা নট এর ভ্যালু, ফর এক্সাম্পল তোমার বিটা নট এর ভ্যালু ক্যালকুলেশন করে তুমি 5 পেয়েছো, তোমার ক্যালকুলেটেড ভ্যালু আসছে 5, এইটা কি মিন করে বা এটা কিভাবে লিখবা? এইটাকে তুমি লিখতে পারো, দেখো এখানে আমি লিখেছি দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ y when x is 0। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে বক্স করা যে ইকুয়েশনটা দেওয়া আছে এস্টিমেটেড রিগ্রেশন লাইন, এখানে দেখো, এখানে একটু ইমাজিন করো যে আমি x এর ভ্যালু 0 বসিয়েছি। আমি x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে বিটা 1 xi এই টার্মটা কি আমার চলে যাচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে না? আমার এই পার্টটা চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে yi হ্যাশ ইকুয়াল টু বিটা নট হ্যাশ, তাই না? তার মানে প্রেডিক্টেড ভ্যালু, আমার কাজটা কি যে আমি যে y ভ্যারিয়েবলটা বা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এটাকে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি, তাই না? প্রেডিকশন করার জন্যই হচ্ছে আমরা কি অ্যাসোসিয়েশনটাকে আমরা এস্টিমেট করতেছি, তাই না? এখন তাহলে প্রেডিক্টেড ভ্যালু অফ y কি হবে? বিটা নট হ্যাট হবে কখন? যখন আমার x ভ্যারিয়েবলটা 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমার ইন্টারসেপ্ট টার্মের ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, বিটা নট এর ইন্টারপ্রিটেশন হচ্ছে দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ y is beta naught বা beta naught যে ভ্যালুটা, ধরো ভ্যালু অফ y equal to 5 when the x is 0। ঠিক আছে, সিমিলারলি দেখো বিটা 1 এর জন্য সাপোজ ধরো তুমি একটা ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছো, ফর এক্সাম্পল তুমি 50 পেয়েছো, 50 আর 40 পেয়েছো। ঠিক আছে, বিটা 1 ক্যালকুলেট করে আমি ভ্যালু পেয়েছি 40। এটা কি রিপ্রেজেন্ট করতেছে বা এটা মানে কি? এটা মানে হচ্ছে হাউ মাচ উই এক্সপেক্ট y টু চেঞ্জ, মানে y কি পরিমাণ, মানে আমি x যদি ইনক্রিজ করি, এখানে দেখো আমি লাইনটা কি লিখেছি, হাউ মাচ উই এক্সপেক্ট y টু চেঞ্জ অ্যাজ x ইনক্রিজেস। আমি আমার x ভ্যারিয়েবলটা এখানে ইনক্রিজ কেন করব? কারণ বিটা 1 এর সাথে আমার x ভ্যারিয়েবল আছে। তার মানে আমি x টাকে যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার y টা কি পরিমাণ চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা সম্পর্কে ধারণা দেয় হচ্ছে বা সবকে ইন্টারপ্রেট করে হচ্ছে কি বিটা 1। ঠিক আছে, এটা সম্পর্কে বিটা 1, তার মানে হচ্ছে আমি যদি x ইনক্রিজ করি আমার বিটা 1 কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? ফর এক্সাম্পল বিটা 1 ইকুয়াল টু 40 আসছে, এটা ইন্টারপ্রিটেশন হবে যদি আমরা x ভ্যারিয়েবলটাকে আমি 1 ইউনিট ইনক্রিজ করি তাহলে আমার y ভ্যারিয়েবলটা বা এক্সপেক্টেড ভ্যালু অফ y আমার 40 ইউনিট ইনক্রিজ করবে। ঠিক আছে, আর ধরো বিটা 1 এর ভ্যালু নেগেটিভ আসছে, ফর এক্সাম্পল নেগেটিভ আসতে পারে না? নেগেটিভ তো আসতে পারে। তখন এটা ইন্টারপ্রিটেশন কি হবে যে আমি আমার x ভ্যারিয়েবলটাকে যদি আমি 1 ইউনিট ইনক্রিজ করি তাহলে আমার এক্সপেক্টেড ভ্যালু অফ y 40 ইউনিট ডিক্রিজ করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে সেকশন এ? আচ্ছা, তোমরা যেখানে বুঝবে না বা কনফিউশন হবে আমাকে একটু বলো, আমি রিপিট করবো। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, এখন আমরা এক্সাম্পলটা এখন একটু সলভ করব। এখানে দেখো কিছু ডেটা দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া হয়েছে ক্যালকুলেট রিগ্রেশন কোএফিশিয়েন্ট এন্ড এস্টিমেট দ্য রিগ্রেশন ইকুয়েশন। ঠিক আছে, এখানে সেলস এন্ড কিছু পার্কেশের ডেটা দেওয়া আছে, তোমাকে বলেছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করতে। এখন আমাকে বলো তো এখানে নাম্বার অফ দ্য ভ্যারিয়েবলস কয়টা? দুইটা আছে, তার মধ্যে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা বলো তো?
পারচেজ কি সেলস এর উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, এখানে হচ্ছে পারচেজ, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর সেলসটা হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাদের, দেখো এখানে আমি যদি এক্স ওয়াই দিয়ে দিয়েছি, কিন্তু কোয়েশনে যদি এক্স ওয়াই দিয়ে দেওয়া না থাকে, তখন হচ্ছে তোমাকে এই ভ্যারিয়েবলের নামগুলো পড়ে তুমি খেয়াল করবে যে কি কার উপর আসলে ডিপেন্ড করতেছে, কে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ঠিক আছে, কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট এটা হচ্ছে বুঝিয়ে নেবে। ভ্যারিয়েবল, তাহলে নাম্বার অফ দ্য যদি ভ্যারিয়েবল দুটো আছে, তার মানে কি আমি যদি এখানে রিগ্রেশন কোএফিশিয়েন্ট বা রিগ্রেশন লাইন আমি লিখতে চাই, তাহলে আমার কি সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল হবে নাকি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল হবে বলো তো? সিম্পল এক্স্যাক্টলি, আমার সিম্পল হবে, কারণ আমার নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল হচ্ছে দুটো আছে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যদি আমার নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মোর দেন ওয়ান হতো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি নাম্বার অফ মানে মোর দেন ওয়ান হয়, তখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে দেখো রিগ্রেশন কোএফিশিয়েন্ট বের করব, আমরা ক্যালকুলেট করব। এটার জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে মিন ক্যালকুলেট করে ফেলবে, কারণ আমার ফর্মুলায় দেখো কি চেয়েছে, এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। তার মানে কি আমার মিন ভ্যালু লাগবে, এন্ড এক্স থেকে এক্স বারটা মাইনাস করবে। একদম দেখো এটার সাথে কোরিলেশন কোএফিশিয়েন্ট হিসেবে ক্যালকুলেট করেছিলেন। কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করার জন্য এরকম বক্স করেছিলেন না, যে আমরা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার করবো, ওয়াই আই মাইনাস ওয়াই বার করেছিলাম, তাই না? তারপর এক্স আই মাইনাস এক্স বার, এটার নাম আমি ডিএক্স দিয়েছি, যেহেতু ডিএক্স স্কোয়ার করা, এন্ড ওয়াই মাইনাস ওয়াই বার যেহেতু আমি ডিওয়াই লিখেছি, ডিওয়াই মানে এটাকে আমি হোল স্কোয়ার করেছি। এন্ড লাস্টে দেখো আমি এক্স মাইনাস এক্স বার বা ডিএক্স ইন্টু ডিওয়াই এটাকে মাল্টিপ্লাই করেছি। করার পর লাস্টে দেখো লাস্টের কলাম গুলো, এটা একদম কোরিলেশন কোএফিশিয়েন্ট জন্য টেবিল করেছিলাম, ওই টেবিলটার মতো। জাস্ট সিম্পলি এই টেবিল থেকে তুমি তোমার ফর্মুলাতে, তোমার যে ফর্মুলা দেওয়া আছে বিটা ওয়ান এর ফর্মুলা, এখানে তুমি জাস্ট এই ভ্যালু গুলো বসাও। ঠিক আছে, বিটা ওয়ান এর ফর্মুলা কি ছিল? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই ভ্যালু তুমি কই থেকে পাবে? এই যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এটা কি এই কলামের ভ্যালুটা না? এই কলামের ভ্যালুটা না? এই ভ্যালুটা সামেশন, এই কলামের সাম টোটাল নিয়েছি আমি এখানে, আর সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, তার মানে এই যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ছিল না, এই যে 60 আমি একবার ভ্যালুটা নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে জাস্ট রেশিও করছি, রেশিও করার পর দেখো বিটা ওয়ান এর ভ্যালু আমি কত পাইছি, 0.6132। ঠিক আছে, এখন এটাকে ইন্টারপ্রেট করার পালা। 0.6132 এটা মানে কি? 0.6132 means an increase of 1 million। তার মানে হচ্ছে এখানে যেহেতু ইউনিটটা মিলিয়নে দেওয়া আছে, যে আমি মিলিয়ন লিখেছি, আমি যদি সেলস কস্ট বা আমি এক্স ভ্যারিয়েবলকে যদি আমি 1 ইউনিট ইনক্রিজ করি, তাহলে আমার ওয়াই ভ্যারিয়েবলটা উইল ইনক্রিজ 0.61 মিলিয়ন। ঠিক আছে, আচ্ছা বলো তো, এখানে যদি বিটা ওয়ান এর ভ্যালু নেগেটিভ আসতো, ফর এক্সাম্পল মাইনাস 0.61 আসছে, তাহলে ইন্টারপ্রিটেশনটা কোথায় চেঞ্জ হতো বলো তো? আমার বিটা ওয়ান এর ভ্যালু, হ্যাঁ বলো। ম্যাম ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হইতো। সেটা কি এক্স ভ্যারিয়েবল নাকি ওয়াই ভ্যারিয়েবল? ওয়াই ভ্যারিয়েবল। এক্স্যাক্টলি, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এক্স ভ্যারিয়েবলটা যদি 1 ইনক্রিজ করি, তাহলে আমার ওয়াই ভ্যারিয়েবলটা, যদি আমার বিটা ওয়ান এর ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে আমার ওয়াই ভ্যারিয়েবলটা ইনক্রিজ করবে, আর বিটা ওয়ান যদি নেগেটিভ আসে, তাহলে আমি এক্স ভ্যারিয়েবলটা ইনক্রিজ করব, আর আমার ওয়াই ভ্যারিয়েবলটা ডিক্রিজ করবে। বোঝা গেছে? একদম সেম। এটা সবাই বুঝতে পেরেছো ইন্টারপ্রিটেশনটা বিটা ওয়ান এর? রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশনের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এন্ড কোএফিশিয়েন্ট গুলো কিভাবে ক্যালকুলেট করে, কিভাবে ইন্টারপ্রিটেশন করে, এন্ড আমার এস্টিমেটেড বা ফিটেড লাইনটা কিভাবে লিখে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নট অনলি আমার কোর্সটা পাস করার জন্য, এটা তোমাদের লাগবে। তোমাদের পরবর্তী সেমিস্টার গুলো বলো বা হচ্ছে যে আরো বড় বড় কোর্স, কঠিন কোর্স গুলো করবে, তখন দেখবে যে এই জিনিসগুলো তোমাদের লাগবে। ঠিক আছে, আর আমরা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এই কোরিলেশন রিভিশনের পর্যন্ত হচ্ছে আমরা করবো, ডেটা দিয়ে দিব, সেই ডেটার উপরে আমরা এসপিএসএস হচ্ছে যেটাকে অ্যানালাইসিস করে খুব
বেশি কিছু দেখবো না, ডিস্ট্রিবিউটেড স্ট্যাটিস্টিক্স দেখবো এন্ড বাইভেরিয়েট অ্যানালাইসিসটা করে দেখবো, মানে কোরিলেশন আছে কিনা এন্ড রিগ্রেশন মডেল কিভাবে ফিট করে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা একটু একটু প্র্যাকটিক্যালি দেখবো। স্মল ডেটা সেটের জন্য দেখবো, ওই ডেটা সেটের জন্য দেখলে তোমরা তোমাদের আইডিয়া হয়ে যাবে ডেটা সেটটা যদি লার্জ হয় তাহলে কিরকম ডেটা আসছে, কিরকম রেজাল্ট আসতে পারে, কিরকম চেঞ্জেস আসতে পারে। ঠিক আছে, তো এটা একটু দেখো। থিওরিটা যদি বোঝো তখন যখন তুমি একটা জিনিস অ্যানালাইসিস করবে ওটার রেজাল্ট আউটপুট দেখে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি মিন করতেছে বা কি ইন্টারপ্রিটেশন হবে, বা তুমি কতটুকু রেজাল্ট আসলে ওখান থেকে তোমার অবজেক্টিভটা কি আর তুমি ওখান থেকে কতটুকু রেজাল্ট তুমি আসলে পিক করবে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো বোঝা একটু ইম্পর্টেন্ট। ম্যাম হ্যাঁ বলো। এই জায়গাতে ভেরিয়েবলের ব্যাপারটা কি বললেন, মাইনাস হলে মানে ভেরিয়েবল কোনটা চেঞ্জ হবে এটা কি? ভ্যারিয়েবল দেখো বিটা 1 এর ভ্যালু দেখো এখানে 0.61 আসছে তাই না, এটার ইন্টারপ্রিটেশন আমি কি লিখেছি, an increase of 1 unit, increase of 1 unit না, এখানে 1 unit in sales cost মানে হচ্ছে x variable, তার মানে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে যদি 1 ইউনিট ইনক্রিজ করি আমার y ভ্যারিয়েবলটা 0.61 ইউনিট ইনক্রিজ করবে। ঠিক আছে, ইনক্রিজ করবে। বাট ধরো বিটা 1 এর ভ্যালুটা নেগেটিভ আসছে, ধরো -0.61 আসছে মাইনাস, তখন ইন্টারপ্রিটেশন হবে তুমি এক্স ভ্যারিয়েবলটাকে, তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটাকে যদি তুমি 1 ইনক্রিজ করো তাহলে তোমার যে ওয়াই ভ্যারিয়েবলটা, তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, এইটা 0.61 মিলিয়ন বা ইউনিট ডিক্রিজ করবে। বুঝে গেছে? জি ম্যাম। ঠিক আছে, এটা হলো আমার বিটা 1 এর ইন্টারপ্রিটেশন। তাহলে বিটা নট এর ইন্টারপ্রিটেশন কি হবে? বিটা নট এর ভ্যালু তুমি ক্যালকুলেট করো, y বার মাইনাস বিটা 1 হ্যাট x বার, এই ফর্মুলা দিয়ে তুমি y বার এর ভ্যালু জানো, বিটা 1 তুমি এস্টিমেট করেছো এন্ড x বার এর ভ্যালু জানো। তাহলে দেখো বিটা নট হ্যাট এর ভ্যালু এখানে 14.81 আসছে। ঠিক আছে, ভ্যালুগুলো বসানোর পর ক্যালকুলেশন করার পর আমার 14.81 আসছে। এটা মানে beta not hat equal to 14.812 means if there is no sales cost, that means if x equal to 0, then y would be 14.812 million. ঠিক আছে, যদি আমার x ভ্যারিয়েবলটা 0 হয়ে যায় তাহলে আমার প্রেডিক্টেড ভ্যালু would be 14.82 ইউনিট অর মিলিয়ন। এখানে যদি ইউনিটটা মিলিয়ন দেওয়া আছে জন্য মিলিয়ন লিখেছি। বুঝে গেছে? এই যে ম্যাম আগেরটা তো 1 মিলিয়ন ছিল বা এখানে সেলস কস্ট 0 ধরতেছি, এটা আমরা কিভাবে বলতেছি? এটা কেন ধরতেছি দেখো, আমি এক্সট্রা কেন 0 ধরতেছি, আমি তুমি মডেলটার দিকে তাকাও, এখানে দেখো বিটা নটের সাথে কোনো এক্স এর কোনো টার্ম আছে? আমার যে ইন্টারসেপ্ট, আমি বিটা নটকে বলছি ইন্টারসেপ্ট তাই না, এই ইন্টারসেপ্টের সাথে কোনো কি ভ্যারিয়েবলস আছে? ভ্যারিয়েবলস কিন্তু নেই। তার মানে যে পরের যে প্যারামিটারটা আছে বিটা 1 xi, এখানে যদি আমি xi এর ভ্যালু 0 বসাই দেই তাহলে কি yi hat equal to বিটা নট hat হবে না? তার মানে প্রেডিক্টেড ভ্যালু অফ y তখনই বিটা নটের ইকুইভ্যালেন্ট হবে কখন, যদি আমার এই ইকুয়েশন আমি x কে আমি 0 বসাই দিই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। বুঝা গেছে যে x ভ্যারিয়েবল যদি 0 হয়ে যায় একমাত্র তখনই আমার প্রেডিক্টেড ভ্যালু অফ y ইকুয়াল টু বিটা নট হ্যাট হবে। এটা গেল দুইটা কোএফিশিয়েন্টের ইন্টারপ্রিটেশন। এখন দেখো তোমাকে একটু কোয়েশ্চেন করা হয় যে এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনটা লিখো, রাইট ডাউন দা এস্টিমেটেড রিগ্রেশন লাইন অর ফিটেড লাইন। তার মানে হচ্ছে এস্টিমেটেড মডেলটা জানতে চাচ্ছে, এস্টিমেটেড মডেলটা জানতে চাচ্ছে। এস্টিমেটেড মডেল কোনটা ছিল আমার? দেখো এটা আমার এস্টিমেটেড মডেল ছিল না, yi hat equal to beta naught hat plus beta 1 hat xi ছিল না? জাস্ট সিম্পলি এই ইকুয়েশনে তোমার যে বিটা নটের ভ্যালুটা তুমি ক্যালকুলেট করেছো বা বিটা 1 এর যে ভ্যালুটা তুমি ক্যালকুলেট করেছো এই ক্যালকুলেটেড ভ্যালুটা তুমি বসিয়ে দাও। এটাই হচ্ছে আমার এস্টিমেটেড রিগ্রেশন লাইন। yi hat equal to beta নটের ভ্যালু প্লাস বিটা 1 এর ভ্যালু ইনটু xi। যদি বলে এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনটা লিখো বা রিগ্রেশন লাইনটা বের করো, তার মানে হচ্ছে yi hat এর ইকুয়েশনটা যাচ্ছে। এটা কি পারা যাবে?
জি ম্যাম। এতটুকু কি পারা যাবে এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, এখানে আরো কিছু কোয়েশ্চেন করা যায় এখানে। ফর এক্সাম্পল ধরো তোমাকে বললো যে এক্স ভ্যারিয়েবলটা, যে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ভ্যালু যদি আমার 1000 হয় বা 500 হয়, তাহলে আমার প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই কেমন চেঞ্জ হবে। ধরো আমি বললাম যে 2 দিন পরে যদি আমার দাম এরকম বেড়ে যায়, আমার কোনো একটা প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, বা 2 দিন পরে যদি আমার সিনারিটা এরকম হয়, তাহলে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়বে বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি পরিমাণ চেঞ্জ হবে। হ্যাঁ, এটা একটা প্রেডিক্টেড ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। তাহলে যে পয়েন্টে বা যে ভ্যালুর জন্য জানতে চাওয়া হচ্ছে এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনে, কারণ তোমার বিটা নট এন্ড বিটা ওয়ান এর ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হবে না, তোমার চেঞ্জ হচ্ছে কি এক্স ভ্যারিয়েবলের ভ্যালু। তাহলে এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনে বিটা নট এর ভ্যালু জানো, বিটা ওয়ান এর ভ্যালু জানো, তাহলে এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে, যে এখানে ধরো এক্স ইকুয়াল টু 108 দেওয়া আছে, ওই ইকুয়েশনে এক্স এর ভ্যালু 108 তুমি বসিয়ে দাও। তাহলে এটা মাল্টিপ্লাই করার পর যোগ করো, দেখো যে ভ্যালুটা আসছে এখানে 81 আসছে। তার মানে সেলস কস্ট যদি আমার 108 মিলিয়ন হয়, তাহলে এক্সপেক্টেড ওয়াইটা কেমন হবে, 81 মিলিয়ন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রেডিকশন, যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কি ধরনের চেঞ্জ আসবে, বা এক্সপেক্টেড আমি এক্সপেক্ট করতেছি এই ধরনের চেঞ্জ আসবে। আই এম নট শিওর যে এটাই আসবে, বাট আমি এক্সপেক্ট করতেছি 81 আসবে বা 81 এর কাছাকাছি কিছু একটা আসবে। বোঝা গেছে? সেকশন এ। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো একটা প্র্যাকটিস প্রবলেম আছে, একটু দেখো। এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে। সিমিলারলি আমার এক্স এন্ড ওয়াই এর ওয়াই হচ্ছে ভ্যালু দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে কি দেখো, ক্যান ইউ প্রেডিক্ট দ্য ফাইনাল এক্সাম স্কোর অফ আ র্যান্ডম স্টুডেন্ট ইফ ইউ নো দ্য থার্ড এক্সাম স্কোর। তার মানে থার্ড এক্সাম স্কোরকে আমি এক্স দিয়ে ডিনোট করেছি। তুমি যদি এক্স ভ্যারিয়েবলের ভ্যালু জানো, তাহলে কি আমার ওয়াই ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করা যাবে? তার মানে কি এখানে কি রিগ্রেশন অ্যানালাইসিস করা যাবে? এটা একটা প্র্যাকটিস প্রবলেম, এটা তোমরা সবাই ট্রাই করবে। এন্ড এইটা আরেকটা প্রবলেম, এটা সবাই সলভ করবে। আমরা নেক্সট ক্লাসরুমে যখন করবো, তখন এটা আমাকে সবাই দেখাবো। আমরা ক্লাসরুমে যখন ক্লাসগুলো আবার শুরু করব, তখন এই হোমওয়ার্ক গুলো আমাকে দিয়ে চেক করাবা যেটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, এই এক্সাম্পলটা সবাই একটু দেখো, এই প্র্যাকটিস প্রবলেমটা, এই প্রবলেমটা সবাই একটু করো, দেখো পারবা কিনা। এটা হোমওয়ার্ক থাকবে। ম্যাম এইখানে ইন্ডিপেন্ডেন্ট, এটা কি পারা যাবে? ম্যাম এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট কোনটা বুঝিনি, আর বলো তো। মানে এই সিনারিওতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এক্সপেন্সের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, তুমি কি পরিমাণ অ্যাডভার্টাইজিং করতেছো, তার পেছনে কি পরিমাণ কস্টিং করতেছো, এটার উপর তোমার সেলস ডিপেন্ডেন্ট করে কি করে না, এটা আমি দেখতে চাচ্ছি, তাই না? তাহলে আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটাকে যদি আমি এক্স ভ্যারিয়েবল ধরি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেলসটা হচ্ছে আমার ওয়াই ভ্যারিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এই দুটোকে সিম্পলি জাস্ট স্ক্যাটার প্লট করবে নাম্বার এ তে। এন্ড বি তে কি বলে দেওয়া আছে দেখো, বুঝিনি, আবার বলো। বি নাম্বার বলছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড রিগ্রেশন মডেল, তার মানে হেড দিয়ে যে মডেলটা লিখেছি সেই মডেলটাকে এস্টিমেট করতে বলা হয়েছে। তার মানে প্রথম কাজ হচ্ছে বিটা নট এন্ড বিটা ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেট করবে, এন্ড দেন এস্টিমেটেড রিগ্রেশন মডেলে জাস্ট ভ্যালুগুলো দিয়ে একটা ইকুয়েশন লিখবে। ঠিক আছে, নাম্বার সি তে দেখো কি বলেছে, ইন্টারপ্রেট দ্য ভ্যালু অফ বিটা নট এন্ড বিটা ওয়ান। বিটা নট এন্ড বিটা ওয়ান এর যে ভ্যালুটা আসবে এটাকে জাস্ট ইন্টারপ্রিটেশন লিখবে।
ঠিক আছে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম এটার মতো করে ইন্টারপ্রিটেশন লিখবে। এন্ড নাম্বার ডি দেখো, estimate sales when $9 million is spent on advertising। তার মানে আমার এক্স ভ্যারিয়েবল যদি $9 million হয় তাহলে আমার এক্সপেক্টেড ওয়াই কেমন হবে এটা জানতে চাইবে। বোঝা গেছে? সেকশন এ এটা কি পারা যাবে? $9 million কি করবো? ডি নাম্বারে কি করবো? ডি নাম্বারে দেখো এই যে কি বলেছে, এস্টিমেট সেলস when $9 million is spent on advertising। তার মানে এক্স ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমার 9 হয় তাহলে আমার ওয়াই এর কেমন ভ্যালু আসবে। তার মানে হচ্ছে এই যে লাস্টে দেখো এটা করেছিলাম না, এটা কি করেছি যে আমার এস্টিমেটেড লাইনে জাস্ট এক্স ভ্যারিয়েবলের ভ্যালু বসাইছি না, এখানে এস্টিমেটেড লাইনে জাস্ট এক্স ভ্যারিয়েবলের ভ্যালু তুমি 9 বসাবা, যেই ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমার এস্টিমেটেড সেল। বোঝা গেছে? আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা সবাই ট্রাই করবে, আমি আশা করছি সবাই পারবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে ক্লাসরুমে যখন আমরা ক্লাস করবো তখন হচ্ছে আমাকে এটা দেখাবে। আমি একটু আইডি গুলো কল করছি, তোমরা একটু একটু রেসপন্স করো, ঠিক আছে?